ট্রেজার্স অফ ইনোসেন্সের আলোর দিশায় সকলকে স্বাগত। আজ আমরা প্যারামেডিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন নিয়ে আলোচনা করব। প্যারামেডিক্যাল বা হেলথ কেয়ার প্রফেশনটা হলো সেই প্রফেশন যেখানে ডাক্তার ছাড়া অন্য আর সকল পেশার মানুষ যারা চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত তারা এই প্যারামেডিক্যাল এবং হেলথ কেয়ার প্রফেশনাল বলে পরিচিত। ডাক্তাররা কী করেন? ডাক্তাররা শুধু ডায়াগনোসিস করেন, মানে রোগটা নির্ধারণ করেন এবং তার নির্ণয় করেন এবং সেই রোগ নিরাময় পদ্ধতিটা উনি শুধু বলে দেন, তাই তো? কিন্তু সেই পদ্ধতিটা, তাকে কী ধরনের ওষুধ খাওয়ানো হবে, তাকে কী ধরনের ট্রিটমেন্ট করানো হবে, তার কী ধরনের ফিজিওথেরাপি হবে, সমস্ত কিছু করেন হচ্ছে ডাক্তারি পেশার সাথে যুক্ত সাহায্যকারী এবং সাহায্যকারিণীরা। তাদেরকেই বলা হয় প্যারামেডিক্যাল প্রফেশনাল। সুতরাং তোমাদের যাদেরই চিকিৎসার প্রতি আগ্রহ আছে, যারা মানুষের সেবা করতে চাও, মানুষকে সুস্থ করে তুলতে সাহায্য করতে চাও, সেই আগ্রহ, সেই ইচ্ছা যাদের মধ্যে আছে, তাদের সকলকে এই আজকের কেরিয়ার রোডম্যাপে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সেশন শুরু করছি। ফার্স্ট তোমাদের জানা দরকার তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। সেটা হচ্ছে ক্লাস 12। ক্লাস 12 পাশ করার পরে তুমি ক্লাস 10 পাশ করার পরেও তুমি করতে পারবে, কিন্তু যদি সঠিক প্রথাগত পদ্ধতিতে, সঠিক জায়গা থেকে, ভালো ইনস্টিটিউট থেকে তুমি করতে চাও, তাহলে তোমার করতে হবে হচ্ছে ক্লাস 12-এর পরে। ক্লাস 12-এ তোমার যে কোনো স্ট্রিমেই তুমি পড়াশোনা করতে পারো, কিন্তু বেটার হয় পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যদি তুমি পড়ো। বেসিক্যালি কেমিস্ট্রি এবং বায়োলজি, কারণ তুমি বুঝতেই পারছো বায়োলজি হচ্ছে মানুষের শরীরের ওপরেই তুমি চিকিৎসাটা মানুষের শরীরের ওপর হয়, বা কোনো পশুর শরীরের ওপর হয়, বা উদ্ভিদের শরীরের ওপর হয়, হোয়াটএভার, জীবের শরীরের ওপর হয়। তো সেই ক্ষেত্রে বায়োলজিটা জানলে তোমার রোগের যে চিকিৎসা পদ্ধতিটা, সেটার তুমি যথাযথ বুঝে তুমি চিকিৎসাটা করতে পারবে, চিকিৎসা পদ্ধতিটা তুমি এক্সিকিউট করতে পারবে। কিন্তু যদি তুমি না বুঝে করো, তাহলে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। যেমন মুখস্থ করে কিছু বলা আর নিজে বুঝে নিয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে কিছু করা, দুটোর মধ্যে যেমন তফাৎ, এই ক্ষেত্রেও ঠিক সেটা। তবে এটাও ঠিক যে যারা পিসিবি নিয়ে পড়েনি, তারাও যদি এই পেশার প্রতি তাদের যদি অধ্যাবসায় থাকে, তারা যদি খুব সিনসিয়ারলি চেষ্টা করে, তাহলে তারা নিশ্চয়ই তারাও খুব ভালো প্রফেশনাল হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। স্ট্রিম সায়েন্সটা দরকার মেনলি, তবে তুমি আর্টস কমার্সও নিয়ে করতে পারো, যেটা তোমাকে বললাম। মিনিমাম মার্কস হচ্ছে 40 to 50% এগ্রিগেটে রাখতে হয়। ডিফারেন্ট এক্সামিনেশনস আছে, এন্ট্রান্স টেস্ট আছে, যেগুলো আমি বলবো, কিন্তু তোমাকে 40 থেকে 50% নম্বর মোটামুটি রাখতে হয় উচ্চ মাধ্যমিকে। তার কিছু রিল্যাক্সেশন এসসি, এসটি, ওবিসির জন্য থাকে। এজটা হচ্ছে 17 থেকে 35 বছরের মধ্যে যারা, এমন নয় যে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে গেছি, 4 বছর হয়ে গেছে, আমি কি করব বুঝতে পারছি না, অনেকটা দেরি হয়ে গেছে, তাদের কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তারা কিন্তু এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং তারা এই পেশায় সঠিকভাবে এগিয়ে যেতে পারে। প্রথমে আগে বলে নিই কী কী কোর্স আছে। ঠিক আছে, কোর্সগুলির মধ্যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তোমরা দেখো যে বাড়িতে রক্ত পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্টরা আসেন, অথবা তোমরা কোনো ল্যাব ডায়াগনোসিস সেন্টারে গিয়ে তোমরা বিভিন্ন রকমের টেস্ট করাও। ঠিক আছে, তো সেই যে টেকনোলজিস্ট, সেটাকে বলা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, এরা যারা রেডিয়েশন, যেমন ধরো ক্যান্সারের পেশেন্টদের রে দিতে হয়, যেটা তোমরা শুনে থাকবে, তো সেই রে দেওয়ার যে, সে তো ডাক্তার নিজে দেন না, তিনি বলে দেন
যে কত ডোজ হবে, কত দিন অন্তর অন্তর হবে, কিন্তু সেটা যেই টেকনোলজিস্ট, যেই প্রফেশনাল করেন তাকে জানতে হবে, তাকে কোর্সটা করতে হবে কি না ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, যেটা তোমরা বিভিন্ন মুভিতেও দেখো নিশ্চয়ই। ওটিতে শুধু ডাক্তার, মেন যে ডাক্তার তাকে একজন দুজন ডক্টর থাকেন, বাদবাকি কিন্তু প্রচুর অ্যাসিস্ট্যান্ট থাকেন, যারা ডাক্তার যাদের অনুপস্থিতিতে কিন্তু অপারেশনটা করা সম্ভব নয়, কারণ ডাক্তারকে তারা প্রতি মুহূর্তে অ্যাসিস্ট করেন, তবেই ডাক্তার একটা সুনিপুণভাবে একটা অপারেশন করতে পারেন। তো সেই অপারেশন টেকনোলজি নিয়ে পড়া যায়। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, যেটা তোমরা জানো যে ফিজিওথেরাপি মানে হাতে পায়ে শরীরের কোনো হাড় বা পেশি সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের কিছু এক্সারসাইজ করতে হয়, সেটা সঠিক কিনা সেটা জেনে করতে হয়, সেটা যেটা করেন তাদেরকে বলা হয় ফিজিওথেরাপিস্ট। সেই কোর্সটার নাম হচ্ছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। ডিপ্লোমা ইন অপথ্যালমিক টেকনোলজি, যারা চোখে রিলেটেড। ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি, যাদের ডায়ালিসিস মানে কিডনি ফেলিয়ারে ডায়ালিসিস করতে হয়, সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি। ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড এমার্জেন্সি কেয়ার, তোমরা যে কোনো হসপিটালেই দেখবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অ্যান্ড এমার্জেন্সি ইউনিট দুটো থাকে। তো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মানে যেই রুগীর অবস্থা খুব সংকটজনক, তাদের অন্য রকম ব্যবস্থা তাদেরকে করতে হয় এবং অন্য রকম বিভিন্ন ইমপ্রুভড মেশিনস তাদের রুমের মধ্যে সেট আপ করা থাকে, যাতে তারা রেগুলার তাদের শরীরের সমস্ত তথ্য প্রতিনিয়ত তাদের মানে শারীরিক অবস্থার উন্নতি অবনতিকে মনিটরিং করা যায়, সেই জন্য অনেক ইমপ্রুভড মেশিনারিজ থাকে। তো সেই ইমপ্রুভড মেশিনারিজগুলোকে অপারেট করতে জানতে হবে যারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকবে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাসিস্ট্যান্ট, তাদের সেই মেশিনসগুলো অপারেশন করতে হবে, অপারেশন প্রসেস জানতে হবে। অনেক ক্রিটিক্যাল প্রসিজিয়ার্স থাকে, সেই প্রসিজিয়ার্সগুলো কীভাবে করতে হয় তাদের সেই ধারণাটা রাখতে হয়। তো এই ক্ষেত্রে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড এমার্জেন্সি কেয়ার, ডিপ্লোমা ইন ইসিজি অ্যান্ড কার্ডিয়াক কেয়ার টেকনোলজি, এগুলো যেন ইকোকার্ডিওগ্রাফ হয়, ইসিজি হয়, তো সেইগুলো যারা করেন তাদের। আর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এইটা হলো এই কোর্সগুলো যেটা তোমরা শুনবে, এগুলো সবকটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়, ঠিক আছে, আর মোটামুটি 3-4 বছরের মধ্যে হয়। তাছাড়াও আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, যেটা তুমি প্যারামেডিক্যালের স্পেশালাইজেশন না করে ফুল তুমি পুরো ডিটেলড কোর্স করছো, সেই ক্ষেত্রে হচ্ছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং, সবকটারই বিএসসি তুমি করতে পারবে। সেটাতে তোমরা অনেক ডিটেল এবং অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবে। অ্যাডমিশন প্রসেস ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডমিশন প্রসেস হচ্ছে তোমার জেনপ্যাস ইউজি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এটাকে কন্ট্রোল করে। কমন এক্সামস ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস। সাবজেক্টস যেটার উপরে কোশ্চেন্স ফ্রেমড হয় সেটা হচ্ছে বায়োলজি, 50 নম্বরের কোশ্চেন থাকে, যে কারণেই আমি তোমাদেরকে বললাম যে পিসিবি থাকলে তোমাদের সুবিধা হবে। বায়োলজি 50 নম্বরের, ফিজিক্স 20 নম্বরের, কেমিস্ট্রি 20 নম্বরের, আর ইংলিশ 10 নম্বরের। তাহলে 50 নম্বর বায়োলজি, 20 ফিজিক্স, 20 কেমিস্ট্রি, আর ইংলিশ 10। আর ডিউরেশন থাকে 2 ঘন্টা। এক্সামটা হয় 100 নম্বরের, এক্সামটা নেওয়া হয় 2 ঘন্টা ধরে, আর এক্সামের সাবজেক্ট প্যাটার্ন আমি বলে দিলাম। ডিরেক্ট অ্যাডমিশনেও কিছু ক্ষেত্রে প্রাইভেট কলেজগুলোতে হয়। এই এন্ট্রান্স এক্সামটা দিতে হয় তোমরা যদি গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করতে চাও, গভর্নমেন্ট কলেজ থেকে পাস করতে চাও সেই ক্ষেত্রে। আর কিছু প্রাইভেট কলেজ ডিরেক্ট অ্যাডমিশনে নেয় আফটার 12, সেই ক্ষেত্রে তোমার 12-এর মার্কস এবং সেই কলেজ বা সেই প্রাইভেট ইনস্টিটিউটের যা রুলস অ্যান্ড রেগুলেশনস, যা ক্রাইটেরিয়া থাকে সেইগুলো মিট করলে তবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। বেঙ্গলের মধ্যে প্রচুর তোমার প্যারামেডিক্যাল কলেজেস আছে, গভর্নমেন্ট কলেজেস, যেগুলো ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেস কলকাতা,
এনআরএস মেডিকেল কলেজ, ইনফ্যাক্ট সবকটা গভর্নমেন্ট মেডিকেল কলেজেই এই কোর্সগুলো করানো হয়, মানে এনআরএস, আরজিকর, বর্ধমান, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ সব জায়গাতেই কিন্তু এই কোর্সগুলো করানো হয়। প্রাইভেট কলেজের নাম আমি নিচ্ছি না, কিন্তু অনেকগুলো প্রাইভেট কলেজও আছে যারা কিন্তু খুব ভালো এই প্যারামেডিক্যাল কোর্সেস করায়। এইবারে স্কলারশিপ অ্যান্ড ফিনান্সিয়াল এইডস যেটা, সেটা তোমরা সবাই জানো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ, সেটা একটা আছে, কন্যাশ্রী আছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আছে, তাছাড়াও কিছু নন গভর্নমেন্ট স্কলারশিপস আছে যেটা আমি মেনশন করছি এই ক্ষেত্রে। সেটা হচ্ছে টাটা ট্রাস্টস অ্যালাইড হেলথ কেয়ার স্কলারশিপ, ওএনজিসি স্কলারশিপ ফর ইকোনমিক্যালি উইকার স্টুডেন্টস, অবভিয়াসলি সেক্ষেত্রে তোমার পারিবারিক ইনকামের একটা ক্রাইটেরিয়া থাকবে, এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ, আর ফাউন্ডেশন ফর এক্সেলেন্স স্কলারশিপ, এই কটা নন গভর্নমেন্ট স্কলারশিপস আছে। এই নয় যে এটাই সব, এছাড়াও আরও অনেক আছে, এইগুলো খুব মানে খুব রেপুটেড, সেই জন্য এইগুলোর নাম আমি নিলাম। প্রিপারেশন স্ট্র্যাটেজি বুঝতেই পারছো যে যেহেতু বায়োলজিতে 50% তোমার এগ্রিগেটেড, তোমার গোটা 100 নম্বরের পেপারে 50% হচ্ছে বায়োলজি, তো অবশ্যই তোমাকে বায়োলজিটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং সেই ক্ষেত্রে তোমার বিষয়গুলো হবে হচ্ছে হিউম্যান ফিজিওলজি, ডিজিজেস, নিউট্রিশন অ্যান্ড মাইক্রোবায়োলজি, এই কটা টপিকের ওপরে খুব জোর দিতে হবে। যারা ধরো পিসিবি নিয়ে পড়োনি তারাও কিন্তু এই পরীক্ষাটায় যদি অ্যাপিয়ার করতে চাও তাহলে এই পার্টিকুলার টপিকগুলো কিন্তু ছাড়লে চলবে না, এই পার্টিকুলার টপিকগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে তোমাদের 11-12 যে এনসিইআরটি, মানে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের না, আমি বলতে চাইছি এনসিইআরটি মানে হচ্ছে তোমার সিবিএসসি বোর্ডের, আর যেই 11-12 বইটা, সেই বইটা তুমি যদি পড়ো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাথেও অনেক মানে 99%ই মিল থাকে, তবেও যেহেতু এনসিইআরটির বইগুলো অনেক বেশি কম্পিটিটিভ বেসড থাকে, সেই জন্য এনসিইআরটির বইটা দেখলে তোমাদের সুবিধা হবে। ইংলিশ তোমাদের ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন, যেহেতু 10 নম্বর আছে ওটার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। এছাড়া স্টাডি রিসোর্সেস আমি একইভাবে বলছি, বহু অ্যাপ আছে, বহু স্টাডি সেন্টার্স আছে, আমি তাদের নাম নেব না, কিন্তু তোমরা ইউটিউবে তোমরা যদি ফ্রিতে করতে চাও তাহলে তোমরা ইউটিউবে জাস্ট সার্চ করবে প্যারামেডিক্যাল রিসোর্সেস, স্টাডি মেটেরিয়ালস, তাহলেই তোমরা পেয়ে যাবে। আর প্রিপারেশন টিপস যেটা আমি বলবো এই এক্সামগুলোকে, কারণ দেখো আমি এন্ট্রান্স এক্সামটা নিয়েই বলছি, কারণ এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করার জায়গায় তোমরা একা, কিন্তু এন্ট্রান্স এক্সাম পাশ করে তোমরা যখন একটা ইনস্টিটিউটে বা তোমরা মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেলে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আর খুব একটা দরকার পড়ছে না, কারণ সেই ইনস্টিটিউট, সেই কলেজে তোমাদেরকে গাইড করছে কীভাবে করতে হবে। তো এই এন্ট্রান্স এক্সামটার জন্য তোমাদের দরকার হচ্ছে 2-3 ঘন্টার খুব ফোকাস স্টাডি, মানে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা, আর উইকলি মক টেস্ট দেবে। মক টেস্ট নিয়ে আমি বলেছি যে মক টেস্ট হচ্ছে সেটা যেটাতে তোমার নির্দিষ্ট সময় ওই 2 ঘন্টারই 100 নম্বরেরই পেপারের তুমি যেরকম কোশ্চেন আসে সেই রকম প্যাটার্নেরই কোশ্চেনে তুমি পরীক্ষা দেবে, এবং সেটা তুমি অনলাইনে হোক বা কোনো অর্গানাইজেশনে যদি তুমি অফলাইনে ক্লাস করো তাহলে সেখানে গিয়ে তুমি দেবে, তোমার পেপারটা চেক হবে, কোথায় তোমার ভুল হলো, তুমি কত পেলে, তোমার কোন কোন জায়গায় তোমার ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো তোমরা জানতে পারবে। এবং যে কোনো পরীক্ষায় যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে কিন্তু মক টেস্টটা ভীষণ ভীষণ জরুরি, কারণ তুমি পড়ে যাচ্ছ কিন্তু পরীক্ষার সময় তোমার সেই পড়াটা কতটা তুমি কাজে লাগাচ্ছ সেটা তুমি মক টেস্ট যত দেবে তত তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং তত তুমি সুন্দর করে পরীক্ষা দিতে পারবে। আর এই তো গেল। এবারে ফ্রি টিউটোরিয়ালসও একইভাবে, তো এগুলোর নাম আমি নেব না, ওগুলো তোমরা করতে পারবে। আর ইন্টার্নশিপ এবং তোমরা এই কোর্সগুলো করার পরে ম্যান্ডেটরি ইন্টার্নশিপ থাকে। মোস্ট কোর্সেস, বেশিরভাগ কোর্সগুলো 6 থেকে 12 মাসের ট্রেনিং গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটালে হয়। ট্রেনিং এরিয়াস তোমার জবের রিলেটেড জায়গাতেই তোমার ট্রেনিং এরিয়াস থাকে, তো
তুমি যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট মানে ল্যাবের উপর ডিপ্লোমা করে থাকো তাহলে তোমার ল্যাবে থাকবে, যদি তুমি ওটি করো তাহলে ওটিতে থাকবে ইন্টার্নশিপ। মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে তোমার স্টাইপেন্ড থাকে, সেই স্টাইপেন্ডের পরিমাণটা একটু ওপর নিচ হয়, সেটা তোমরা যখন পাবে তখনই তোমরা দেখতে পাবে। জব অপশনস, তোমাদের কী কী জব অপশন তোমরা পাচ্ছ। গভর্নমেন্ট জব তোমরা এইটা করে পেতে পারো, যেমন হচ্ছে যে কোনো মেডিকেল কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমরা তোমাদের এরিয়াতে জব পেতে পারো, যেমন ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, ইসিজি টেকনিশিয়ান, ওকে, ফিজিওথেরাপিস্ট। প্রত্যেকটা কলেজ, মেডিকেল কলেজেই প্রত্যেকটা হসপিটালেই এই পোস্টগুলো থাকে, তো তোমরা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। প্রাইভেট সেক্টরেও জানো বেঙ্গলে প্রচুর প্রাইভেট হসপিটালস আছে, নার্সিং হোমস আছে, সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর তাছাড়াও তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে বাইরের দেশে, বিশেষ করে নার্স অ্যান্ড হেলথ কেয়ার, প্যারামেডিক্যাল প্রফেশনালস, হেলথ কেয়ার সার্ভিস রিলেটেড প্রফেশনালসদের কিন্তু বাইরে প্রচুর প্রচুর ডিম্যান্ডস, স্পেশালি ইউকে, গালফ কান্ট্রিজগুলোতে প্রচুর ডিম্যান্ড, ইভেন কানাডা, অস্ট্রেলিয়াতেও এখন কিন্তু ডিম্যান্ড খুব জেনারেট করছে, ঠিক আছে। এরা মেনলি ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, ফিজিওথেরাপিস্ট, এই সমস্ত পোস্ট, নার্স, এগুলোর জন্য কিন্তু প্রচণ্ড, বিশেষ করে দুবাই, কুয়েত, মানে ইউকে অ্যান্ড গালফ কান্ট্রিজগুলোতে প্রচণ্ড ডিম্যান্ড এইটা। তো সেই ক্ষেত্রে তোমাকে আরেকটা জাস্ট এক্সাম ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ইলেটস অথবা টফল। এই দুটো এক্সাম হচ্ছে তোমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, মানে তুমি তো অন্য দেশে গেলে তুমি তো বাংলায় কথা বলতে পারবে না, তোমাকে সেই দেশের ভাষাও তুমি চট করে শিখে যাবে না, তাহলে তোমাকে কমিউনিকেট করতে হবে। তো তাই সেই কমিউনিকেশনের, আমাদের সারা বিশ্বের যে কমিউনিকেশনের একটা সহজ মাধ্যম সেটা হচ্ছে ইংলিশ, যেটা এক্সপেক্টেড সবাই জানবে, ঠিক আছে। তো সেই প্রফিসিয়েন্সি তুমি যে কোনো দেশেই, মানে বাইরের কোনো দেশে তুমি কোনো কোর্সের জন্য গেলে, কোনো জবের জন্য গেলে, তখন কিন্তু তোমাকে এই প্রফিসিয়েন্সি টেস্টটা দিতে হয়। এটাই না, অন্য রকমের টেস্ট থাকে, সেটা ডিপেন্ডিং অন দ্য কেরিয়ার্স, তো সেটা তোমাকে দিতে হয়, এবং সেই পরীক্ষাটা এই ক্ষেত্রে দিতে হবে বাইরের চাকরির জন্য, এবং রেজিস্ট্রেশন করতে হবে উইথ দ্যাট কান্ট্রিজ হেলথ কাউন্সিলের সাথে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেগুলো হচ্ছে তোমার কিছু ফর্মালিটিস, আর কিছু না। আর কেরিয়ার গ্রোথ এখানে কিন্তু র্যাপিড কেরিয়ার গ্রোথ, সেটা হচ্ছে ডিপ্লোমা তুমি 2-3 বছরের মধ্যে কমপ্লিট করে নিলে, যদি তুমি ভাবছো যে আমি অনেকটা সময় ব্যয় করতে এখন আমার সম্ভব নয়, তাহলে তুমি 2-3 বছরের মধ্যে ডিপ্লোমা কমপ্লিট করে এন্ট্রি লেভেলের টেকনিশিয়ান জবে অ্যাপ্লাই করতে পারছো, অথবা বিএসসি প্যারামেডিক্যাল, সেক্ষেত্রে তোমার 3-4 বছরের করে নিচ্ছ, সেই ক্ষেত্রে তোমার জবটা আরও স্ট্রং হবে। ইভেন এছাড়াও তুমি এমএসসি অ্যালাইড হেলথ সায়েন্স সেটাও করতে পারো, সেই ক্ষেত্রে দিয়ে তুমি টিচিং, রিসার্চ, স্পেশালিস্ট রোলগুলো পেয়ে যাবে। যেমন ধরো নার্সিং, এই যে নার্সিং বিভিন্ন কলেজে পড়ানো হয় বা ফিজিওথেরাপি পড়ানো হয়, তাদেরকে যারা ক্লাস নেয়, সেই ক্লাস তোমাকে করতে হবে না, তোমাকে পেশেন্ট ট্রিট করতে হবে না, তুমি ডিরেক্ট, তুমি ভাবছো যে না আমার লোককে শেখাতে ভালো লাগে কিন্তু আমার অত কাজ করতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে তুমি এমএসসি করতে পারো। হ্যাঁ, তাছাড়া এছাড়াও তোমার পিএইচডি করতে পারো, মানে তোমার কেরিয়ারটা কিন্তু এমন নয় তোমার একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, গ্রোথটা কিন্তু আছে, তোমার ইচ্ছা, তোমার অধ্যাবসায়ের উপর, তোমার স্বপ্নের উপর সব নির্ভর করছে। মোটামুটি স্যালারি তুমি স্টার্টিং স্যালারি তুমি 15 থেকে 20 এক্সপেক্ট করতে পারো পার মান্থ। আর যদি বিএসসি এমএসসি করো, এটা ডিপ্লোমা হোল্ডার্সদের, যদি বিএসসি এমএসসিদের মোটামুটি 30,000 অ্যারাউন্ড থেকে এমএসসিদের 50,000 অ্যারাউন্ড, আর অ্যাব্রডের ক্ষেত্রে তোমার 2 লাখ থেকে 4 লাখ। হ্যাঁ, তো এগুলো অনেক পরের কথা, কিন্তু এগুলো তোমাদের স্বপ্ন তো যখন দেখছো, তো সেই স্বপ্নের শেষটাকেও তো দেখতে হয় যে আমি কোথায় পৌঁছচ্ছি, সেই জন্যই আমি বললাম। তাহলে একটা কেরিয়ার রোডম্যাপ তোমাকে যদি আমি খুব একটা
শর্টে বলি, তাহলে তুমি ক্লাস 12-এ পাশ করলে, প্রেফারেবলি সায়েন্স নিয়ে, তারপরে জেন প্যাস এক্সাম দিলে, তারপরে ডিরেক্ট অ্যাডমিশন, ডিপ্লোমা ইন বিএসসি, প্যারামেডিক্যাল, তারপরে ইন্টার্নশিপ করলে, তারপরে গভর্নমেন্ট আর প্রাইভেট জব, তারপরে তোমার ডিপেন্ড করছে তুমি যদি চাও এমএসসি করতে পারো, তুমি যদি চাও অ্যাব্রডে করতে তাহলে সেটার জন্য করতে পারবে। তো এইটুকুই আমাদের থেকে আজকে আমি বললাম। এর পরের দিন আরেকটা নতুন বিষয় নিয়ে আসবো। তো আশা করি হেলথ কেয়ার অ্যান্ড প্যারামেডিক্যাল প্রফেশন নিয়ে যারা চিন্তাভাবনা করছো তাদের কিছু আলোর দিশা, কিছু দিশা দিতে পেরেছে। তো আমি মীনাক্ষী ঘোষ, ট্রেজার অফ ইনোসেন্সের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে সেকশন শেষ করলাম।